This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কিছু সিকোয়েন্সের কথা বলবো যেগুলো অনেক ধরনের কনসিকুয়েন্সেস তৈরি করেছে। একটা ঘটেছিল তার ইনিংসের শেষের দিকে, আরজি করের মর্মান্তিক ঘটনা। কলকাতা পুলিশের পর সিবিআই তদন্তভার পেলেও খেলা ঘোরেনি। প্রকাশ্যেই সিবিআই এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিলোত্তমার মা, যিনি এখন বিজেপি এমএলএ রত্না দেবনাথ। সরকার বদলাতেই খেলা ঘুরে গেল। আরজি করের ফাইল আবারও খুলল সিবিআই। তদন্তে গাফিলতি রয়েছে, কিন্তু সিবিআই সেটা না দেখার ভান করছে, প্রত্যেকটা ক্ষেত্রে না দেখার ভান করছে। আদালতে আমাদের মানে প্রেয়ার করা আছে যাতে সিংহ বাবুজাকে আমাদের মামলা থেকে সরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই। তিনি বলেছিলেন যে ফাইল খোলা হবে এবং সেটাই হয়েছে। মমতা ব্যানার্জির ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে, আবেশ ব্যানার্জি, কার্তিক ব্যানার্জির ছেলে। মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন। সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে অ্যারেস্ট করলে সব জানা যাবে। আরেকটি ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনিংসের শুরুর দিকে। 2013 সাল 7ই জুন 20 বছর বয়সী এক কলেজ ছাত্রীকে অপহরণ, গণধর্ষণ এবং খুন করা হয় কলকাতা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কামদুনি এলাকায়। ঘটনাস্থলে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? ঘটনাস্থলে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদীদের বলেছিলেন মাওবাদী। দীর্ঘ টাল বাহানার পর অভিযুক্তদের মধ্যে 3 জন, সৈফুল আলী মোল্লা, আনসার আলী, আমিন আলী, মনে করে বলছি, আবারও বলছি নামগুলো, সৈফুল আলী মোল্লা, আনসার আলী, আমিন আলীকে ফাঁসির সাজা এবং শেখ ইমানুল ইসলাম এবং আমিনুর ইসলাম আরেকজন ছিল যার নাম ভোলানাথ নস্কর, তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় নিম্ন আদালত। প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় 2 জন অভিযুক্ত, তাদের নাম রফিক গাজী এবং নূর আলী। কিন্তু হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলী এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া ইমানুল ইসলাম, আমিনুর ইসলাম এবং ভোলানাথ নস্করকে বেকসুর খালাস করে দেয়। ফাঁসির সাজাপ্রাপ্ত সৈফুল আলী এবং আনসার আলীর সাজা বদলে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয়। নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকার সেটার বিরোধিতা করে। বারুইপুরের ঘটনার পরই কড়া মনোভাবের কথা কড়া করে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবারও সামনে চলে এসেছে কামদুনির কথা, আবারও রেলেভেন্ট হয়ে উঠেছে সেদিনের সেই কামদুনির ফাইল খোলার দাবি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন। আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হয়েছেন কামদুনির নির্যাতিতার পরিবারের সদস্যরা। তারা সুবিচার চান, সুবিচারের আশায় তারা রয়েছেন। সুপ্রিম কোর্টে সরকার নির্যাতিতার পরিবারের আবেদনের বিরোধিতা করবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। সব জানে মুখ্যমন্ত্রী, সব জানে, বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল। আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছে। ফাঁসির আসামি বেকসুর খালাস, 3 জন আমৃত্যু কারাদণ্ড আসামি প্রাপ্ত তারাও খালাস। আমাদের একমাত্র দাবি যে পুনরায় আবার আমাদের কামদুনির ফাইল খোলা হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওনার উপরে আস্থা রাখতে। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। কামদুনি নির্যাতিতা এবং তার পরিবার বিচার পায়নি।
শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে একটা জনগোষ্ঠীকে বাঁচাতে বা তাদের আবেগ যাতে আহত না হয় সেটা দেখবার জন্য এমনভাবে তৈরি করা হলো তাতে সম্পূর্ণভাবে কিছু অপরাধী এই ধরনের খুনি ধর্ষক আজকে বেকসুর খালাস হয়ে গেল। লোহার কোর্টে সঞ্জিতা সরকার বলেছিল এইটা রেয়ার অফ দ্য রেয়ার কেস, তাই এই রায় দিচ্ছি। সেই রায়টাকে হাইকোর্টে এসে কী করে চেঞ্জ হলো? আমরা দেখেছি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আমাদের কেসে 16খানা পিপি উকিল চেঞ্জ করেছে। ঠিক আছে, আমরা বারংবার জানানোর চেষ্টা করেছি, ওনার কাছে যাওয়ার চেষ্টা করেছি, না উনি আমাদের সাথে দেখা করেছে, না আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি, না আমাদের চিঠির কোনো উত্তর দিয়েছে, মেল করেছি। এবং একদিনকে আমরা সাহস করে নবান্নয় গিয়েছিলাম দেখা করতে। আমাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে দেখা করিনি, উল্টে আমাকে শিবপুর থানার লকআপে ঢুকিয়ে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এনকাউন্টার যদি হয়, এনকাউন্টার হবে। এরা হচ্ছে সমাজের জঞ্জাল, এদের সমাজে বেঁচে থাকার কোনো রাইট নেই। জঞ্জাল দূর করতে হবে। 10 সর্দি কাশি হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপের ওষুধ একটাই, এনকাউন্টার। করবে শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজে। অভিষেক ব্যানার্জি ওপেন স্টেজে বলেছে বাবা সব ছেড়ে এসেছি আপনাদের হাত শক্তিশালী করবো বলে এবং আগামী দিন মানুষের পঞ্চায়েত করবো বলে। অ্যাট লাস্ট তাহলে কণ্ঠ দিলেন যুবরাজ। অনেক ওজোর আপত্তি, অনেক বাহানা, টাল বাহানা, শুধু বাহানা নয়, দুবার সিআইডিকে অপেক্ষায় রেখেও তিনি অমুখ হননি, নোটিশকে এক প্রকার গুরুত্বই দেননি। যেমন অন্যান্য ক্ষেত্রে তার ঔদ্ধত্য দেখা যেত, এক্ষেত্রেও তার অন্যতা হয়নি। কোট আনকোট কণ্ঠ আগলে রাখার মরিয়া চেষ্টা করে গিয়েছিলেন, শেষ বার পর্যন্ত করে গিয়েছিলেন, কিন্তু হাইকোর্ট আঙুল বেঁকাতেই সেই যুবরাজ আজ দুর্লভ কণ্ঠের নমুনা দিয়ে এলেন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে বাঁকাতে হয় সেটা বোধহয় আরও একবার প্রকট হলো। ঘড়িতে তখন বেলা 12টা বাজার আগেই বিধাননগর আদালতে তাকে পৌঁছে দিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। 1:30টা নাগাদ কণ্ঠের নমুনা দিয়ে বেরিয়ে যান কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কেউ তাকে ডিম ছোড়েনি, আজ কেউ তাকে ডিম ছোড়েনি, কেউ তাকে ঢিল ছোড়েননি, কোনো বিক্ষোভ বা জনরোষের মুখেও তাকে পড়তে হয়নি। যে ভয়টা তিনি পেয়েছিলেন সেরকম কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়নি। অপ্রীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে হয়নি। হাইকোর্টের নির্দেশে পুলিশই আজ ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তিনি গিয়েছেন, তার কণ্ঠের নমুনা দিয়েছেন, ফিরে এসেছেন, টু শব্দটি করেননি, কাউকে কোনো রকম রিয়াকশন দেননি। কাউকে মানে আমি বলতে চাইছি সংবাদ মাধ্যমকে। ঠেলায় না পড়লে বিড়াল কাছে চলে না। এখন ঠেলায় পড়েছেন, দুবার যাননি, তৃতীয়বার হলে আদালত হয়তো বলবে কান ধরে তুলে নিয়ে এসো। অভিষেক ব্যানার্জি আজকে এসেছিলেন, উনি সশরীরে উপস্থিত হয়েছেন আদালতের সামনে। ম্যাজিস্ট্রেটের চেম্বারে ওনার কণ্ঠস্বরের নমুনা আজকে গ্রহণ হয়েছে। অ্যাকর্ডিংলি সমস্ত অ্যারেঞ্জমেন্ট সিআইডির তরফে করা হয়েছিল, আমাদের এক্সপার্ট প্রেজেন্ট ছিল এবং আলটিমেটলি ওনার ভয়েস নেওয়া হয়েছে। এবার ইনভেস্টিগেশন এগোবে আমাদের মতো করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এমন করে না করছিলেন যে ভয়েস দেব না, মানে লতা মঙ্গেশকরকেও মনে হয় অত রিকোয়েস্ট করতে হতো না যে 2-1 কলি গান গিয়ে দিন, তা বললে পরে। জানি না উনি লতা মঙ্গেশকরের থেকে বড় গায়ক কিনা। 26-এর নির্বাচনী প্রচারে ডিজে সংক্রান্ত মন্তব্যের জেরেই অভিষেকের বিরুদ্ধে মামলা হয়। তদন্তের স্বার্থে অভিষেকের ভয়েস স্যাম্পল মানে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। 30শে জুন আদালতে হাজিরা দিয়ে নমুনা দেওয়ার কথা ছিল তার। অভিষেক সিআইডির সেই তলব অগ্রাহ্য করেন। দ্বিতীয় নোটিশে হাজিরার ডেট ছিল 8ই জুলাই। যথারীতি সেবারও হাজিরা এড়িয়ে আইনজীবী মারফত আবেদন নিয়ে হাজির হন তিনি হাইকোর্টে। বারবার হাজিরা এড়ানোয় অভিষেকের উপর এক প্রকার বিরক্তই হন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন যে রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করব, হ্যাঁ কি না উত্তর দিন, না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। হাইকোর্ট একবার রক্ষা কবচ তুলে নিলে তারপর কি হতে পারে অভিষেকের আইনজীবী সেটা বিলক্ষণ জানেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক নিজেও সেটা খুব ভালো করে জানেন। পুলিশ ধরবে, জেলে পুরবে, এরপর ইডি, সিবিআই। তৃণমূল ক্ষমতা থেকে সরে যেতেই খেলা
হাড়ে হাড়ে টের পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে রোজই মামলা হচ্ছে, শুধু সেবাশ্রয় নিয়েই গুচ্ছের মামলা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, আপনারা জানেন। এরপর ওই ডিজে বাজানো সংক্রান্ত মামলা আছে, চাকরি, কয়লা, গরু, চুরি সবেতেই অভিষেকের নাম জড়িয়ে। মমতা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নিজেও জানেন না তার বিরুদ্ধে এই মুহূর্তে ঠিক কটা মামলা রয়েছে। অভিষেকের আইনজীবী আজ হাইকোর্টে তিনি জানিয়েছেন যে তার মক্কেলের বিরুদ্ধে 8টি নতুন এফআইআর এর কথা তিনি জানতে পেরেছেন। রোজই নতুন নতুন মামলা হচ্ছে। অভিষেকের আইনজীবীর আর্জির প্রেক্ষিতেই বিচারপতি পুলিশকে আজ নির্দেশ দিয়েছেন যে অভিষেকের বিরুদ্ধে মোট কটি মামলা রয়েছে তার একটা রিপোর্ট দিন। অভিষেক আবার দাবি করছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে নাকি মামলায় জড়ানো হচ্ছে। প্রতিহিংসা? ভোট প্রচারে গেরুয়া শিবিরকে শাসাতে কোন সুরে ডিজে হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে নেই? আমি রাজনীতির লোক নই, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, সাধারণ মানুষের কথা আমি তুলে ধরেছি কোর্টের কাছে। আমার বক্তব্যটা হচ্ছে যে তৃণমূল যদি জিতে আসতো তাহলে যে লিস্টটা তৈরি হয়েছিল, যেটা ক্যামাক স্ট্রিটে এখনও পড়ে আছে, প্রায় 17,000-এর মতো মনে হয় নামের লিস্ট আছে, সেই মানুষগুলোর উপরে যদি আজকে অত্যাচার হতো, যদি মানে অজস্র মহিলার রেপ হতো, তাহলে তার দায়ভার কে নিত? 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। সিআইডি যা কাজ করেছেন আমি খুশি। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এই কেসেই একটা লিস্ট আমরা খোঁজ করছি, যেটা অভিষেক ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ এবং ওয়ার্ড ওয়াইজ প্রত্যেকের নামের একটা তালিকা ছিল, যে তালিকাতে প্রায় 17,000-এর উপর হবে। কিছু মানুষের নাম ছিল, কিছু মহিলার নাম ছিল। তৃণমূল যদি 2026-এ ভোটে জিতে আসতো তো তারপরে তাদের উপরে অত্যাচার নেমে আসতো, অনেক মহিলা ধর্ষণ হতো, কেউ তার মাথায় বন্দুক রেখে বলাননি। এবং অভিষেক ব্যানার্জি ওপেন স্টেজে বলেছেন। আমরা সেই লিস্টটা খুঁজছি, তো কিছুদিনের মধ্যেই আমরা এই বিধাননগর এসিজেএমের মহামান্য বিচারপতির কাছে আমরা আবার নতুন করে আমরা একটা আবেদন করব। ভয়েস স্যাম্পেল দিতে হয়েছে, ভগবানকে রাজপ্রাসাদ থেকে নেবে মন্দির, এই ন্যায়ের মন্দিরে আসতে হয়েছে। 2026-এর আগে এই পুলিশই ছিলেন, আজ 2026-এ এই পুলিশই এই কাজ করেছেন। শুধু একটাই পরিবর্তন হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী হয়েছেন বলেই হয়তো আজকে এই কাজটা হয়েছে, না হলে এটা কোনোদিন সম্ভব হতো না। সূত্রের খবর, অভিষেককে দিয়ে 1 পাতার একটা স্ক্রিপ্ট পড়ানো হয়েছে। 1 পাতা সেই স্ক্রিপ্ট দুবার করে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার জোরে একবার আস্তে, মানে দুটো আলাদা আলাদা পেস এবং পিচে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী হুবহু স্পিচ পড়ানো যায় না, তাই ডিজে মন্তব্যের শব্দ বিশেষ উল্লেখ করে সেই স্ক্রিপ্ট বানানো হয়েছিল। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং হয়, শেষে সই সাবুদও হয়েছে অভিষেককে দিয়ে। মাত্র 5 মিনিটের এই রেকর্ডিংয়েই লুকিয়ে রয়েছে অভিষেকের ভাগ্য। মানে কাঙ্ক্ষিত দুর্লভ কণ্ঠের নমুনা ইডির হাতে পৌঁছে যাবে, সেই সম্ভাবনা কি এক্ষেত্রে থাকছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও কি সেই আশঙ্কা করছেন না? না হলে অভিষেকের আইনজীবী কেনই বা হাইকোর্টের রাজ্যে জানাবেন অভিষেকের ভয়েস স্যাম্পল যেন অন্য মামলায় ব্যবহার না হয়? বিচারপতির কাছ থেকে কোনো রকম আশ্বাস আদায় করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পারেননি। অভিষেক কোন মামলার ভয় পাচ্ছেন? নিয়োগ দুর্নীতি, চাকরি দুর্নীতি? প্রশ্ন উঠছে। কালীঘাটের ভদ্রকাকু সুজয় কৃষ্ণর সঙ্গে লেনদেন এই ভয়েসের আইনি প্রতিষ্ঠা আদৌ পাবে? সে প্রশ্নও কিন্তু এই মুহূর্তে এড়ানো যাচ্ছে না। আমি অবধি ধরতে পারবে, আমি বারবার একই কথা যেটা বলছি। দেখুন, আমার সাহেব জীবনে এই সমস্ত কোনো ব্যাপারে কাউকে কখনো আজ অবধি এন্টারটেন করেনি, আমার ধারণা ভবিষ্যতেও করবে না, জীবনে না। একটা ডায়েরি মেনটেন করতাম যে যত টাকাই নিয়ে যাবে ওই লিখে রাখবে, আবার যখন টাকা কেউ দিতে যেত ওই ডায়েরিটা সঙ্গে করে নিত, কুন্তলটা সই করে টাকাটা নিত। কুন্তল সেটা কাকে দিত এবং সেটা শেষমেশ কার কাছে পৌঁছাতো? শেষমেশ কাকুর কাছে পৌঁছাতো।
আর কাকু যেহেতু অভিষেক ব্যানার্জির লোক, আর ও অভিষেক ব্যানার্জির নাম করেই যেহেতু টাকাগুলো নিচ্ছে, তো আমি কনফার্ম ছিলাম কাকু মানে অভিষেকের লোক, অতএব অভিষেকের কাছে টাকাটা পৌঁছে। এবার আপনি কখনো একটা ফোন কল দেখাতে পারবেন না অভিষেক ব্যানার্জিকে করেছেন, আপনি কখনো একটা দেখাতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখে যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। উনি অবশ্য অভিষেক ব্যানার্জি বলতেন না, আমার সাহেব এই কথাটা বলতেন। কি বলতেন সাহেবের নাম করে? আমার সাহেব খুব চাপ দিচ্ছে, টাকাটা না দিলে ইন্টারভিউ এই ভেরিফিকেশান বন্ধ হয়ে যাবে, ইমিডিয়েট এই অমুক দিন টাকা পাঠাও, এই চাপগুলো আসতো। কেউ কি চাকরি পেয়েছিল 19 কোটি টাকা দেওয়ার পর? কোথায় হলো, কোথায় আর চাকরি হলো না তো। টোটাল ব্যাপারটা আমি যা দেখছি মাস্টার মাইন্ড অভিষেক ব্যানার্জি।